প্রজেক্ট আমি দিয়ে দিছি অনেক আগে গুগল আচ্ছা, ক্লাসরুমে। ফাইন, গুড। আমি আপনাকে মেসেঞ্জারে দিলাম। আমি সবাইকে আপনাকে স্বাগত। 3 তারিখ প্রজেক্ট সাবমিট করেছি গুগল ক্লাসরুমে। আচ্ছা, আমি রেকর্ডিং অন করেছি, এখন অপ্রয়োজন কথা বাদ দাও। আজিজ স্যার হলে আমার সাথে কথা বলার দরকার নেই, বলবো যে আজিজ স্যারকে দিয়েছি এটুকু, আর বেশি বেশি কিছু বলার দরকার নেই। ঠিক আছে, সবাইকে স্বাগত আজকের বাংলা ক্লাসে। আমরা আজকের টপিক আলোচনা করব সৃজনশীল এবং প্রতিবেদন। তোমরা সবাই নিজেকে মিউট রাখো। কয়েকজনের ইয়া থেকে সাউন্ড আসছে একটু। নাফরিদ তোমার ডিভাইস থেকে সাউন্ড আসছে, নাফরিদ শুনতে পাচ্ছো? আচ্ছা, ওকে। দেখো, স্বাগত সবাইকে বাংলা ক্লাসে। আজকে আমাদের আজকের পাঠ প্রতিবেদন ও রচনা। আজকে আমরা প্রতিবেদন পড়ব এবং রচনা পড়ব। শিখন ফল। আজকে টপিক থেকে আমরা যা জানবো, প্রতিবেদন ও রচনা কিভাবে লিখতে হয় তা জানতে পারবো। যে কোনো বিষয়ে প্রতিবেদন ও রচনা লিখতে পারবো। বুলেট পয়েন্টের সাহায্যে সহজে প্রতিবেদন লিখতে পারবো। এটা হচ্ছে ক্লাস শেষে আমাদের শিক্ষণীয়। প্রতিবেদন লিখন। শ্রেণীর কাজ 1। আমাদের প্রথম শ্রেণীর কাজ আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার বিদ্যালয়ে বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে 120 শব্দে একটি প্রতিবেদন লিখো। প্রতিবেদনের নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। আমরা বৈশাখী উৎসব বলি বা পহেলা বৈশাখ বলি অথবা নববর্ষ বলি, কথা কিন্তু ঘুরে ফিরে একই আসবে। পয়লা বৈশাখের উৎসব অথবা বৈশাখী উৎসব অথবা নববর্ষ, যেটাই হোক, এটা হচ্ছে বাংলা সালের প্রথম তারিখে যেটা পালিত হয় সেইটাই, যে উৎসবটা পালিত হয়। আমরা নিচের বিষয়গুলো প্রথমে বলি। বৈশাখী উৎসব কখন উদযাপিত হয় এবং এই দিনের বিশেষ আকর্ষণ কি? ওয়াজিয়া ক্লাসে আছো? ওয়াজিয়া আমাকে বলো বৈশাখী উৎসব কখন উদযাপিত হয়। ক্যামেরা অন করো। আচ্ছা, নাফরিদ ক্যামেরা অন করো। হ্যাঁ, ওয়াজিয়া বলো বৈশাখী উৎসব কখন উদযাপিত। তোমার চেহারা দেখা যাচ্ছে না তো, আমি ওয়াজিয়াকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওয়াজিয়া বলো যে বৈশাখী উৎসব কখন উদযাপিত হয়। ওয়াজিয়া আমার কথা শুনছো? তুমি তো বৈশাখ আমাদের স্কুলে পালন করেছো, ঠিক না? তো বৈশাখ উৎসব কখন হয় এটা বলো। 14th April। 14th এপ্রিল। বাংলা কত সাল? বাংলা কয় তারিখ? আহা, খুব দুঃখের বিষয়। এটার জন্য তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। তুমি বাংলা সালের উৎসব পালন করছো, বাংলা তারিখটাই জানো না। বৈশাখ মাসের 1 তারিখ। বৈশাখ মাস বাংলা মাসের প্রথম মাস এবং এই মাসের 1 তারিখে। আমরা নিউ ইয়ার পালন করি কখন? 31-এ, অর্থাৎ এই 1 তারিখ হলে তখন এটা নিউ ইয়ার পালিত হয়, জানুয়ারির 1 তারিখ রাতে। কিন্তু আমরা বাংলা সালটা পালন করি যে বাংলা নববর্ষ পালন করি সকালে। নববর্ষে সকালে পহেলা বৈশাখ। বৈশাখ মাসের 1 তারিখ সকালবেলা থেকে আমাদের পুরো দিন ব্যাপী এই উৎসবটি পালিত হয়। সবাই বুঝতে পেরেছো? এবং এই দিনের বিশেষ আকর্ষণ হচ্ছে সব বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের র্যালি বের হয়। রাস্তায় বিভিন্ন ধরনের কারুকাজ দেখা যায়, বাংলা কারুকাজ, চিত্রকর্ম দেখা যায়, যেগুলোকে আলপনা বলে। রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন তারপরে বিভিন্ন দেয়ালে এই কি দেখা যায়, আলপনা দেখা যায়, আলপনা আঁকা দেখা যায় এবং বিভিন্ন ধরনের চিত্রকর্ম দেখা যায়। সবাই বুঝতে পারছো কিনা? সবাই শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। বাকিদের রেসপন্স নেই। জি স্যার, জি স্যার। ইদ্রাক জয়েন করেনি না? ইদ্রাক ক্লাসে নেই। জিয়ান ক্লাসে আছে? জিয়ান আসি। ওকে, ফাইন। আবার কন্টিনিউ করছি। দেখো, এই দিনে বিশেষ আকর্ষণ। এই দিনে আমরা কি করি? পায়জামা পাঞ্জাবি পরে বা বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে আমরা কি করি? সাজসজ্জা করে বের হই, পরিবারের সাথে আনন্দ উৎসব করি। তারপরে ওই যে আমি বলেছি বিশেষ আকর্ষণ কি, রাস্তাঘাট মানে কারুকার্য ভালো থাকে, সব জায়গায় র্যালি হয়, বাংলা র্যালি, বাংলা বর্ণমালা দিয়ে র্যালি। তবে সবার মুখে আনন্দ উৎসব, তারপরে বিভিন্ন ধরনের বাঙালিয়ানার একটা ভাব দেখা যায়। সবকিছু মিলে ওভারঅল ওই দিনটি খুবই আকর্ষণ, মানে সবার কাছে খুবই অ্যাট্রাকশন মনে হয়, খুব ভালো লাগে ওই দিন। ঠিক আছে?
এরপরে দেখো বাঙালিয়ানা সংস্কৃতির ধারক, আমি এখানে ডিটেলস উপরেটাতে ডিটেলস আলোচনা করলে কিন্তু নিচের আনসার গুলো চলে আসে, আমি জন্য এখানে ডিটেলস আলোচনা করবো, যতটুকু দরকার এতটুকু বলবো, 3টা পয়েন্টের মধ্যে এটা আলোচনা করবো। এরপর বাঙালিয়ানা সংস্কৃতির ধারক হিসেবে বৈশাখী 3টি উদাহরণ দাও। অর্থাৎ এই বৈশাখ মাসের যে বৈশাখ উৎসব পালিত হয় অথবা নববর্ষ যে পালিত হচ্ছে, এখানে যে বাঙালি সংস্কৃতি দেখা যায় তার 3টি উদাহরণ দাও। দেখি নাফরিদ বলতে পারে কিনা, বাকিতে ক্যামেরা অফ, সবাই কি আসলে আছে নাকি চলে গেছে? আমি যে কথা বলছি শুনছো তোমরা? আছি স্যার, আছি। জি স্যার। জি স্যার আছি আমরা। স্যার আছি আমরা। ইয়েস স্যার। ইলমান আছো? ইয়েস স্যার আছি স্যার আছি আমরা সবাই স্যার আমি আছি, আছি আমরা আমরা সবাই স্যার আছি। আছি স্যার। জি স্যার, খুব মনোযোগ করে ইলমান আমাকে সবাই বলো। আচ্ছা স্যার আছি। শুধু যে আছো সে বলবে, বাকিরা আছে এটা বলার দরকার নেই বাবা। তুমি আছো তোমার জায়গায়, আরেকজন যে কম্পিউটারে অন্য কিছু করছে তুমি কিভাবে জানো? অন্যদের নিয়ে কমেন্টস করবে না, নিজেরটা জানাবে স্যার আমি আপনার ক্লাসে মনোযোগী আছি, অন্যদের তো আমি জানি না, এটি এই বিষয়ে জানাবে। আচ্ছা বলো, বাঙালিয়ানা সংস্কৃতির ধারক হিসেবে বৈশাখী 3টি উদাহরণ দাও। ফাহামি বলো, ফাহামি বাঙালিয়ানা সংস্কৃতির ধারক হিসেবে বৈশাখী 3টি উদাহরণ দাও। স্যার আবার রিপিট করবেন, বাঙালিয়ানা। তুমি ক্যামেরা অন করো, এখানে দেওয়া আছে, আমি রিপিট করবো কেন? তুমি ক্যামেরা অন করে দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি না? তুমি তো ক্লাসে মনোযোগ, তুমি ক্লাসে শুনছো না, আমি মনে হচ্ছে এটা পড়ো পড়ো, ওখানে কি লিখেছি পড়ো। আচ্ছা, বাঙালিয়ানা সংস্কৃতির ধারক হিসেবে বৈশাখীর 3টি উদাহরণ। 3টি উদাহরণ হচ্ছে, হ্যাঁ এখানে দেখো বাঙালিয়ানা দেখা যায় এরকম কি কি থাকতে পারে বলো তো? যেমন আমরা পাঞ্জাবি পড়ি, এরপর ইলিশটা বেশি প্রচলিত হয় তখন, পান্তা ভাত, ইলিশ। স্যার আমি একটা এরপর বলতে হচ্ছে পারবো? আপনার হ্যাঁ একটা পয়েন্ট বলেছো, পাঞ্জাবি ছেলেরা পাঞ্জাবি পায়জামা এবং মেয়েরা সালোয়ার কামিজ এবং শাড়ি পরে, ঠিক আছে গুড, একটা পয়েন্ট পেয়েছি। এলমান আর কোনো পয়েন্ট আছে বলো? স্যার পোলাও আর পান্তা ভাত খাই। পোলাও খাও? স্যার না সরি পোলাও। কিসের পান্তা স্যার ভাত? পান্তা ভাত আর ইলিশ কিসের মাছ। পান্তা ভাত? হ্যাঁ, পান্তা পান্তা ইলিশ। বলতে পারবো স্যার? পান্তা ইলিশ। স্যার লাল রঙের কাপড় পরে সবাই। এই জন্য লাল বাঙালিয়ানা রঙের পরে না, সংস্কৃতি হলুদ খাদ্যের মধ্যে রঙের পরে। বাঙালিয়ানা দেখা যায়। এই তো হ্যাঁ, সাদা পোশাকের- হলুদ লাল সবই। হলুদ আচ্ছা শুনো আমার কথা সেম। শেষ করতে দাও। এই যে একটু একজন জিজ্ঞেস করছি যে বলছে এটা, আমি বলছি তাহলে আমরা 2টা পয়েন্ট পেয়েছি। আমি বলছে পোশাকের ক্ষেত্রে বাঙালিয়ানা দেখা যায়, যেটা আমরা সবাই দেখতে পাই। এলমানের কাছ থেকে পেয়েছি খাদ্যের ক্ষেত্রে বাঙালিয়ানা। আরেকটা পয়েন্ট নাফরিদ বলো। নাফরিদ, এই যে একটু আগে কথা বলছিলাম, আমি এই জন্য তোমাকে জিজ্ঞেস করেছি। নাফরিদ আছো ক্লাসে? এই যে চলে গেছে। শারমান তো অনেকদিন পর গেছে। দেখছি। শারমান তুমি আছো কিন্তু সাইলেন্স থাকো, ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। শারমান বলো। স্যার স্যার আমরা আর উৎসব পয়েন্ট বলো। পালন করি। স্যার আমরা উৎসব পালন করি। আবার বলো, আমি বুঝিনি, তোমার কথাটা ভেঙে ভেঙে শোনা গেছে। স্যার আমরা উৎসব পালন করি, মেলা বসাই, অনেক কিছু করি। গুড। এগুলোই এখানে স্যার। একটা বলতে পারো যে হ্যাঁ আমাদের বৈশাখী মেলা বসে। এক কথা শেষ। বাঙালির সংস্কৃতি হিসেবে এখানে কি হয়? মেলা হয়, মেলার আয়োজন করা হয়। ঠিক আছে, আমরা 3টা পয়েন্ট পেয়েছি। রূপকথা কোনো পয়েন্ট বলতে পারো বলো তো? জি স্যার। তোমার কোনো পয়েন্ট মনে পড়ছে যে আমরা ওই নববর্ষে কি ধরনের কাজ করি যেগুলো বাঙালি সংস্কৃতির সাথে যায়? স্যার সবাই একসাথে মিলে মেলায় ঘুরি। মেলাটা হয়ে গেছে, মেলা শব্দ আর ব্যবহার করতে পারবে না। মেলা, পোশাক আর খাদ্য, এই 3টা বলা হয়ে গেছে, আর কি বলা যাবে? ঘোরাফেরা করি সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে মিলে ঘোরাফেরা করি। এটা তো বাঙালি সংস্কৃতি না, এটা তো এমনি মানুষ ঘোরাফেরা করে। এটা কোন দেশের মানুষ ঘুরে না ওটা বল। পেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পরিবার। হ্যাঁ এটা বলতে পারো যে পরিবারের সাথে, মানে পরিবারের সাথে মানে সময় দেওয়া হয়, পরিবারের সাথে সময় দেওয়া, যেটা বাঙালির একটি বৈশিষ্ট্য, পরিবারের সাথে সময় দেওয়া। আমরা এটাকে একটু ইয়া করব। আমরা 3টা পয়েন্ট পেয়েছি। আর কেউ কি পয়েন্ট একটা বলতে পারবে এক্সট্রা? আর কেউ আছে? তানহা বলতে পারবে? তানহা হ্যাঁ স্যার। তুমি কি বলতে পারো, কোনো পয়েন্ট যুক্ত করতে পারবে? এখানে পোশাকের ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট পেয়েছি যে বাঙালি পোশাক, খাদ্যের ক্ষেত্রে বাঙালি খাদ্য,
আর ধরো উৎসবের ক্ষেত্রে মেলা, বাঙালি উৎসব যে মেলার আয়োজন করা হয় বাঙালিদের একটা তারপর বিভিন্ন সাংস্কৃতিক জিনিস পরিবেশন করা, যেমন নৃত্য, গান বাজনা। ভেরি গুড। এখানে আরেকটা পয়েন্ট এসে গেছে, এই সময় আমরা সাংস্কৃতিক উৎসব হিসেবে বাংলা গানের সাথে নাচ হয়, বাংলা গান হয়, বাংলার শুধুমাত্র দেশীয় গান চলে ওই সময়, দেশীয় গান, দেশীয় নৃত্য এইসবের আয়োজন করা হয়। ঠিক আছে, আমরা 4টা পয়েন্ট পেয়ে গেছি, আমাদের বলতে হবে 3টা, যে কোনো 3টা বলবে। সবাই বুঝতে পেরেছো? আরেকটা পয়েন্ট, sir. এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে নববর্ষের 3টি গুরুত্ব। আমরা দেখো, আমরা বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের উৎসব করে থাকি। বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পূর্ণিমা পালন করে, খ্রিস্টানরা বড়দিন পালন করে, হিন্দুরা দুর্গা পূজা পালন করে, লক্ষ্মী পূজা পালন করে, বিভিন্ন ধরনের পূজা পালন করে। আর মুসলমানরা বিভিন্ন আমাদের কুরবানি ঈদ, তারপরে আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর উৎসব পালন করি। তা যখন আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করি তখন এটা আমাদের ব্যক্তিগত উৎসব হয়ে যায়, আমাদের ধর্মগত উৎসব হয়ে যায়, তখন আমরা আলাদা কালচারের একটা উৎসব পালন করি। হিন্দুরা হিন্দুদের মতো কালচার বিশিষ্ট ওদের ওই ধর্মীয় উৎসবগুলো পালন করে, বৌদ্ধরা বৌদ্ধদের মতো পালন করে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো পালন করে, আমরা মুসলমানরা মুসলমানদের মতো পালন করি। দেখো একটা জিনিস দেখো, বড়দিনের সময় ওদের একটা পোশাক আশাকের একটা ডিজাইন থাকে, ওরা বাতি টাতি দিয়ে একটা গাছকে, ক্রিসমাস ট্রি কে সাজায়, এই ধরনের একটা কালচার। বৌদ্ধ পূর্ণিমার মধ্যে ওদের একটা ওদেরটা আমার ঠিক জানা নেই, ওদের একটা ওদের ফানুস উড়ায়, ওদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফানুস উড়ায়, ঠিক না? তারপরে হিন্দু ধর্মে আমরা দেখি যে দুর্গা পূজা বা অন্যান্য পূজা ওরা মন্দিরে পূজা করে, তারপরে এই পশু বলি দেয়, বা লক্ষ্মী পূজায় অন্যরকম দেখা যায়। মুসলমানদের পোশাক আশাকের ডিজাইনে অন্যরকম। আর মুসলমানদের ঈদের সময় আমরা দেখি যে মুসলমানরা টুপি মাথায় দিয়ে ঈদের নামাজ পড়ে, ঈদে ওরা ঈদের নামাজ পড়ে। এখন দেখো 4টা বড় ধর্ম আমাদের বাংলাদেশে আছে, 4টা ধর্মের মধ্যে আমরা দেখতে পাই যে 4টা ধর্মে 4 ধরনের পোশাক আশাক, 4 ধরনের ক্যাটাগরি উৎসবে, ঠিক না? কিন্তু দেখা যখনই নববর্ষ পালিত হয় তখন যে ধর্মেরই হোক না কেন সবাই পায়জামা পাঞ্জাবি, শাড়ি, তারপরে কি বলে সালোয়ার কামিজ এগুলা পরে কি করে পথে ঘাটে বের হয়ে উৎসবটা পালন করে। সবার মধ্যে সবাই একই ধরনের খাদ্য পছন্দ করে, একই ধরনের সবার উৎসবের ধাঁচটা, সবাই একসাথে সবার সাথে ঘুরে। এইটা হচ্ছে মানে সবার মধ্যে পরিচয় করে দেয়, আমরা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করবো না, আমরা যে ধর্মেরই হই না কেন আমরা সবাই ভাই ভাই, বাঙালি হিসেবে আমরা ভাই ভাই। আমরা প্রত্যেককে ধর্মীয় দিক থেকে আলাদা আলাদা হলে কি হবে, বাঙালি হিসেবে আমরা ভাই, এটা প্রমাণ দেয় কি নববর্ষ উৎসবের মধ্য দিয়ে। ফলে আমাদের মধ্যে একটা সম্প্রীতির ভাব গড়ে ওঠে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমরা ধর্মীয় উৎসবে আমরা হয়তো একে অপরের বাড়িতে যাই কম, আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের বাড়িতে খুব কমই যাই, রিয়ালিটা দেখা যায় কম। কিন্তু আমরা যখন নববর্ষ হয় তখন সবাই সবার বাড়িতে যায়, হিন্দু হলে বৌদ্ধ হলে কোনো সমস্যা নেই, খ্রিস্টান মুসলমান কোনো সমস্যা নেই, সবাই সবার বাড়িতে যায়, সবাই একসাথে ঘুরে, বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়, যে কোনো ধর্মের বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে উৎসবটাকে পালন করে, সবাই একসাথে এই দিনটাকে উদযাপিত করে। এই জন্য এই দিনটা সবার কাছে সম্প্রীতির একটা দিন, সবার কাছে একটা অসাম্প্রদায়িকতার একটা পরিচয় তুলে ধরে। বুঝতে পেরেছো কিনা? মানে এটাই বাঙালি চেতনা হিসেবে কাজ করে যে না, বাঙালি হিসেবে আমরা এক জাতি, আমরা এমনি আলাদা আলাদা কালচার হতে পারে ধর্মীয় দিক থেকে, কিন্তু যখন বাঙালি শব্দটা আসবে তখন আমরা সবাই এক। যেমন আমরা প্রমাণ করছি 71-এ, যেমন আমরা প্রমাণ করছি 52-তে ভাষা আন্দোলন, 52-এর ভাষা আন্দোলনে, 71-এর মুক্তিযুদ্ধে আমরা প্রমাণ করেছি আমরা সব মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে হিন্দু সবাই একত্র হয়ে যুদ্ধ করেছে, সবাই একত্র হয়ে ভাষা আন্দোলন করেছে। তার বাঙালি চেতনা আসলে তখন আমরা এক। নববর্ষ হচ্ছে বাঙালি চেতনার একটা উৎসব, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে কি না এই জিনিসটা কিভাবে লিখবে? তোমরা ধর্মীয় দিক থেকে উৎসবটাকে একভাবে পালন করবে, যখন আমরা নববর্ষ পালন করতে আসছি তখন আমাদের এটা অন্যভাবে পালিত হচ্ছে, তখন এটা হচ্ছে পুরো বাঙালিয়ানা সংস্কৃতি কাজ করে তখন। আসো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ভাষা ও জাতিগত অনুপ্রেরণার উৎস হিসেবে নববর্ষের 3টি প্রেক্ষাপট। মানে আমাদের ভাষাগত এবং জাতিগত অনুপ্রেরণা হিসেবে নববর্ষ কিভাবে আমাদের কাছে এসেছে, কিভাবে এটা পটভূমিটা একটু আলোচনা করতে আমরা করবো। দেখো নববর্ষটা কিন্তু প্রথম কিন্তু বাংলা সালটা চালু করেছিল কে? বাংলার সালের প্রবর্তক হচ্ছে আকবর, সম্রাট আকবরকে তোমরা চিনো? মুঘল সম্রাট আকবর চিনো তো? সবার সাউন্ড নেই যে, কেউ রেসপন্স করছো না। সম্রাট আকবর হ্যাঁ স্যার, আছি স্যার, আছি। ভালো করে আছি স্যার। ছিলাম। আচ্ছা শুনো, এবার বলো
এবার আমি বলছি, সম্রাট আকবর বিভিন্ন ধরনের দিনী আকবর নামে একটা বই বের করেছিলেন। তারপরে আবার উনি এই দিনপঞ্জিকা, প্রথম তিনি দিনপঞ্জিকা, এই যে বাংলা দিনপঞ্জিকা, বাংলা সালের যে প্রবর্তন তিনি প্রথম প্রবর্তন করেন। এবং এরপর থেকে ধাপে ধাপে এটা সংস্কার হয়ে হয়তো কারেকশন হয়েছে, এরকম হয়ে বর্তমান রূপটা লাভ করেছে। ওই আকবর আমল থেকে মানুষ কিন্তু অল্প অল্প মানে একটু একটু করে করে নববর্ষ পালিত করছে। পরবর্তীতে এই জিনিসটা ব্রিটিশ আমল থেকে চূড়ান্তভাবে, ব্রিটিশ আমলের আগ থেকে চূড়ান্তভাবে পালিত হয়ে আসছিল। কিন্তু পাকিস্তানি আমলে এসে 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তান বললো যে না, এই দিনটা পালন করা যাবে না। কেন? এটা হিন্দুয়ানি একটা সংস্কৃতি। এটা ওটা বলতে যাচ্ছে, মানে বলতে চাচ্ছে আসলে মূলত হচ্ছে কি জানো, নববর্ষটা এই আমাদের বাংলাদেশ ছিল হিন্দু আধিপত্য এরিয়া, হিন্দু বৌদ্ধ এদের একটা আবাসস্থল ছিল। এখানে সুফিজমের কারণে বা বিভিন্ন অলিয়া উলিয়াদের কারণে আস্তে আস্তে ইসলামের প্রচার ঘটে ধাপে ধাপে। কিন্তু মানুষ মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, সবাই কিন্তু ওই নববর্ষটা উদযাপিত করেছে তাদের ভাষাগত কারণে, তাদের সাংস্কৃতিক কারণে, তাদের দেশীয় জাতিগত কারণে ওরা ওই জিনিসটা ওই উৎসবটা পালন করতো। হয়তো হিন্দুরা ওই দিন একটু পূজা অর্পণ করে, মুসলমানদের মধ্যে ওই পূজা অর্পণের বিষয় না। মুসলমানরা এমনি পাঞ্জাবি পরে বের হয় আত্মীয় স্বজন সাথে ঘুরে। অন্যান্য ধর্মেরটা আমি জানি না, জাস্ট এটা হিন্দুদের সাথে একটু, হিন্দু এবং বৌদ্ধদের সাথে এই দিনটা বেশি যায়, কারণ এই দিনটা হচ্ছে হিন্দু সংস্কৃতির অংশ, হিন্দুইজম সংস্কৃতির অংশ, হিন্দু ধর্মের সাথে এটা রিলেটেড। কিন্তু নববর্ষটা বুঝতে পেরেছি কিনা? তো রিলেটেড হলো, আমরা কিন্তু ওই ধর্মীয় দিক থেকে আমরা পূজা অর্পণের সাথে যুক্ত হচ্ছি না, কিন্তু আমরা দেখা যায় যে ওই উৎসব উপলক্ষে আমরা কি করি, যেহেতু আমরা বাঙালি হিসেবে আমরা দিন পাজামা পাঞ্জাবি পরি। হিন্দুরা বিভিন্ন ধরনের সাজসজ্জা করে, হিন্দুরাও পাজামা পাঞ্জাবি পরে, ধুতি পরে। হিন্দুদের মধ্যে দেখা যায় ধুতি পরা দেখা যায়, পাঞ্জাবি পরতে দেখা যায়, মেয়েদেরকে দেখা যায় ওই যে মেয়েরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মেয়ে কিন্তু একই পোশাক ওই সময় শাড়ি পরে বা সালোয়ার কামিজ পরে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় হয়তো মুসলমানদের মধ্যে পায়জামা পাঞ্জাবি দেখা যায়, আর হিন্দুদের মধ্যে পায়জামা পাঞ্জাবিও দেখা যায়, অত সময় ধুতিও দেখা যায়। অনেক সময় হিন্দু মুসলিম সবাই কিন্তু ধুতি পরে, পায়জামা পরে, ওটা নিয়ে কোনো, এটা হচ্ছে বাঙালির একটা পোশাক। মানে আদি বাঙালি যারা ছিল তারা কি ধরনের পোশাক পরতো এটাকে আমরা স্মরণ করতাম ওই সময়। ঠিক আছে, এই জন্য এটাকে বলেছে ভাষা ও জাতিগত। এখন দেখো ভাষার সাথে এটা রিলেটেড কিভাবে, দেখো 1947 সালে দেশ বিভাগের পর, 1947 সালে দেশ বিভাগের পর আচ্ছা শুনছো সবাই? তার মানে আমরা 1947 সালে দেশ বিভাগের পর দেখো 1948-এ ভুট্টো সাহেব এবং পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে উনি জানাই যে মানে পাকিস্তানি শাসক বাহিনীর পক্ষ থেকে উনি প্রথম জানাই ইয়ে বা ভুট্টো ওনারাই জানান, আলী জিন্নাহ ভুট্টো এদের মতামতের ভিত্তিতে জানানো হয় যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র ভাষা। প্রথম এটা ঘোষণা করা হয় 1948 সালে। এরপর বাঙালিদের আন্দোলন তীব্র আকার ধারণ করে, বাঙালিরা এটার বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলনের কারণে ওরা কি করে আবার মুখ বন্ধ করে বলে না, কিন্তু ওইটার মধ্যে স্থগিত থাকে, কিন্তু বাঙালিদের আন্দোলন চলতে থাকে। এরপর দেখা যায় খাজা নাজিমুদ্দিন যখন পাকিস্তানের সরকার হয় তখন সে 1926 সালে 26শে জানুয়ারি 1952 সালে 48 সালের পর 1952 সালে জানুয়ারি ঘোষণা করে বাংলা উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বাংলা ভাষা আমরা মাতৃভাষা হিসেবে পালন করতে পারবো, কিন্তু রাষ্ট্রীয় কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান এসব ক্ষেত্রে উর্দুটাকে প্রায়োরিটি দেওয়া হবে। এই জন্য বাঙালিরা আবার তীব্র আন্দোলন শুরু করে, এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা জানি যে ভাষা সৈনিকদের কথা, আমরা জানি যে পরবর্তী ধাপে 54 নির্বাচন, 66 6 দফা দাবি, তারপরে এদিকে 1958 সালে কি হয়, সামরিক শাসন কার্যক্রম শুরু হয়ে যায়, ওইটাকে বন্ধ করার জন্য 66 সালের 6 দফা দাবি, 68 গণ আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, এবং সর্বশেষ 71 স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি, বিজয় লাভ করি। এই যে ধাপে 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 দেখো পাকিস্তানিরা আমাদের ভাষাতে আঘাত করার সাথে সাথে কিন্তু আমাদের আন্দোলনটা শুরু হয়েছে। আমাদের ভাষায় যখন আঘাত করেছে সেই আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন আমরা রক্ত দিয়ে শেষ করেছি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। অর্থাৎ ভাষা আন্দোলনটাই ছিল ওদের প্রথম আঘাত, এবং সর্বশেষ আঘাত আমাদেরকে দমানোর চেষ্টা করেছে দেশকে হরণ করে, কিন্তু আমরা ওটা করতে দেইনি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু 52 সালের আগ থেকে ওরা 48 সালের পর থেকে 48 সাল থেকে শুরু করেছিল নববর্ষ উদযাপন বন্ধ করতে চেয়েছিল, অনেকভাবে চেষ্টা করেছে। তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, একে ফজলুল হক
ওরা কিন্তু এটাকে অ্যাভয়েড করে ওই দিনটাকে পালন করেছে। তারা যখন ক্ষমতায় ছিল তারা ওই সময় নববর্ষটাকে আন্দোলনের মধ্যেও দিয়েও কি করেছে, পালন করেছে নববর্ষ। তখন কিন্তু ওরা বন্ধ করে, পাকিস্তানিরা নববর্ষ পালনটাকে স্থগিত করে দেয়, বন্ধ করে দেয়। কিন্তু আমরা ওই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ওই দিনটাকে পালন করে আসি। প্রথম আন্দোলন হয় ওই নববর্ষ পালনে। এরপর ওরা যখন 52তে মানুষ মারা যায় তখন ওই নববর্ষ পালনে আর কোনো বাধা দেয় না। 52 আগে ওরা বাধা দিয়েছিল। এরপর থেকে বাঙালিরা ওটা পালন করে এবং ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঘটনাকে কেন্দ্র করে। ঠিক আছে? অর্থাৎ ভাষাগত কারণে আমরা কিন্তু নববর্ষে পালনে আমরা কিন্তু গর্বিত। আমরা জাতিগত কারণে আবার আমরা বাঙালি জাতি হিসেবে পরিচিত হচ্ছি। আমরা যখন ভাষাগত কারণে নববর্ষ পালন করছি, আবার আমরা একই সাথে জাতি, আমরা বাঙালি জাতি হিসেবে নিজেকে পরিচিত করছি। যখন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান 4টা জাতি যখন একসাথে এই দিনটাকে পালন করে তখন আমরা পরিচয় দিচ্ছি যে আমরা বাঙালি। আমরা তখন নির্দিষ্ট ধর্মকে পরিচয় দিচ্ছি না। আমরা বলছি আমরা বাঙালি, আমরা এই সব সময় এক। আমরা আলাদা আলাদা ধর্মের হলেও বাঙালি হিসেবে আমরা ভাই ভাই। ঠিক আছে? ধর্মীয় দিক থেকে আমরা আলাদা আলাদা ধর্মকর্মের মানুষ, কিন্তু বাঙালি হিসেবে আমরা সব সময় একত্র। আমরা দেশের জন্য সবসময় একসাথে লড়বো, দেশের জন্য সবসময় একসাথে কাজ করি। এটাই বাস্তব প্রমাণ। দেখো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলো, আমাদের স্কুল কলেজ বলো, সব জায়গায় দেখো আমরা সকল ধর্মের মানুষ একসাথে পড়াশোনা করছি, একসাথে কাজ করছি। তার মানে এদিক থেকে পরিচয় দিচ্ছে যে নববর্ষের মধ্য দিয়ে আমরা বাঙালিয়ানা সংস্কৃতির ধারক হিসেবে, ভাষা ও জাতিগত অনুপ্রেরণার উৎস হিসেবে এই দিনটাকে পালন করে আসছি। সেই 52 সাল থেকে ভাষাগত জাতিগত অনুপ্রেরণার উৎস হিসেবে আমরা নববর্ষকে পালন করছি। কারণ 52 সালের আগে থেকে শুরু হয়েছে, ভাষাকে আঘাত করে ওরা নববর্ষটাকে প্রথম বন্ধ করতে চেয়েছিল। খেয়াল করো, প্রেক্ষাপট মানে এটার ইতিহাসটাকে তোমাকে বলতে হবে। অর্থাৎ আমাদের ভাষাকে আঘাত করার কারণে নববর্ষটা আমরা জোরালোভাবে পালন করেছি, কারণ ওরা আমার ভাষাকে আঘাত করতে চাচ্ছে। তাই নববর্ষ তো বাংলা ভাষার সাথে জড়িত। তো আমরা নববর্ষটাকে জোরালোভাবে যখন পালন করছি, পাকিস্তানিরা এটাকে বন্ধ করতে চেয়েছে এবং বন্ধ করতে চেয়েছিল। আমরা ওইটাকে আবার স্তীমিত করে দিই, আমরা আমাদের আন্দোলনটাকে তীব্র করে নববর্ষ পালনে আমরা সক্রিয় হয়েছিলাম এবং সর্বশেষ আমরা নববর্ষটা পালন করে ওদেরকে দেখিয়ে দিয়েছি আমরা বাঙালি হিসেবে শ্রেষ্ঠ জাতি। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে? আর কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। এখানে আমার এই প্রতিবেদনটা এখানে আলোচনা শেষ। আমি সবাই আবার রিজয়েন করো। সবাই আবার রিজয়েন করবো। আমি রচনাটা আলোচনা করব। রচনা আলোচনা করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ঠিক আছে? সবাই তো? ওকে।